রাজপথে তো আওয়ামী লীগ যথেষ্ট শক্তিশালী। আপনি এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রথমত এটা আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে যে আমি মূলত এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা প্রতিযোগিতামূলক রাজনীতি এর মাধ্যমেই জাতীয় সংসদে আসার সুযোগ পেয়েছিলাম। তো কাজেই যখন আবার সেই সংসদে আমি ছিলাম 2011 সনে, আপনি বললেন সেই সংসদে এই প্রথাটা রহিত করা হলো, এটি ছিল আমার জন্য একটা অশনির সংকেত। এবং আমি খুব নিজের ক্ষুদ্র পরিসর হওয়া সত্ত্বেও 2014 সনের নির্বাচনে এরকম একটা একদলীয় নির্বাচন, বিনা ভোটে নির্বাচন, আমার সেই ব্যক্তি জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমি আওয়ামী লীগের মনোনয়ন কিনিনি। বহুদিন পর আন্দোলন, লড়াই, সংগ্রাম, কোর্ট কাছারিতে যাওয়া আসা, অ্যাজ এ হোল সব মিলিয়ে একটা চমৎকার পরিবেশে এরকম একটা রায় এলো। আমি মনে করি এটা আমাদের গণতন্ত্রের জন্য ভালো, দেশের জন্য ভালো, জাতির জন্য ভালো। এর মাধ্যমে রাজনীতি সুশোভিত হবে। এর মাধ্যমে যারা সত্যিকার অর্থে রাজনীতিতে জনপ্রিয় ব্যক্তিত্ব, জনপ্রিয় নেতা, তারা গ্রুমিং হওয়ার চেষ্টা করবেন, জনগণ ভোট দেওয়ার জন্য ভালো মানুষকে খুঁজবেন। এবং যদি আসলে সত্যিকার অর্থে প্রতিযোগিতা হয়, সেক্ষেত্রে টাকার খেলা, অস্ত্রের খেলা, এই জিনিসগুলো আসলে আমাদের অতীতে যে তত্ত্বাবধায়ক সরকারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় দেখেছি যে ওই সময়টিতে বাংলাদেশের যে মানুষের যে বদভ্যাসগুলো আছে নির্বাচন কেন্দ্রিক, ওই তত্ত্বাবধায়ক সরকারের একটা ঘোষণা করার সাথে সাথে কোথা থেকে যেন এটা উড়ে যায়, অনেকটা মানে রাতারাতি ভালো হয়ে যায়। তো আশা করি যে এর মাধ্যমে বাংলাদেশ আবার গণতন্ত্রের যে ট্রেন, সেই ট্রেনের নতুন যাত্রী হলো। বেস্ট অফ লাক। জি, আপনি 2011 সালে সেই 30 জুন সংসদে ছিলেন যখন পাশ হয়েছিল। সেই মুহূর্তটা আসলে আমি যদি বলি যে ক্ষমতাসীন দল তারা তো আসলে কণ্ঠ ভোটে পাশ হওয়া, এবং আমরা দেখি যে টেবিলে চাপড় দিয়ে, তখন আসলে আপনার অস্বস্তি হয়েছিল কিনা সেটা আমি পরে এসে শুনবো। এম এ আজিজ রয়েছেন, আমি এম এ আজিজ আপনাকেও শুনতে চাই, আপনি পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন, আপনার মন্তব্যটা জেনে নেই আমরা আগে একটু। ধন্যবাদ আপনাকে। এখন সুপ্রিম কোর্ট রায় দিছে, কিছু বলা যাবে না, শুধু এইটাই বলা যাবে ফাইন্ডিংসটা কি। ফাইন্ডিংস ভয়ঙ্কর অনেক। পুরা জিনিসটা চিন্তায় এতদিন সংসদে যা আলোচনা হয়েছে, জুলাই আন্দোলন নিয়ে যা হয়েছে, সেটা সব কিছু সমাধান দিয়ে দিছে। সব কিছুই সংসদের হাতে এখন। সব ধরেন গণভোট চালু হলো, সাতের খতে যা আছে এগুলা যদি পরিবর্তন করেন তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা খাবেন, সেগুলো বাদ হয়ে গেল। এখন 7 ক খ আপনাকে চেঞ্জ করতে পারবে সংসদ। এবং সবচেয়ে বড় কথা হলো পলিসি, নীতি, সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ 8, 9, 11, 12, 25 সংসদের উপর ছেড়ে দেওয়া হলো। জুলাই চার্টার যেটা নিয়ে এখন ঝামেলা, সেটাও সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সংসদ এখন সর্বেসর্বা। এখন তাহলে বিরোধী দল যারা যেটা বলেছে আগে, যে মানে সরকারি দল যেগুলো বলেছে, সেই অনুসারে আপনার সংসদ চলবে। সংসদে বলা হয়েছে যে সংসদীয় কমিটি, জুলাই যে চার্টার মানে জুলাই জাতীয় সনদ যেটা আছে, ওইটা হলো সাংবিধানিক কমিটি, সরকারি দল অফার দিয়েছে। তো সেখানে বিরোধী দল থেকে বলছে হ্যাঁ কমিটি করেন, কিন্তু সমান সমান রাখেন। সমান সমান কী করে রাখবে? এক দল পাইছে, বিএনপি পাইছে 2/3 আর জামাত পাইছে 80টা, সেই অনুপাতে পাবে। অনুপাতে এখন কমিটি, সংসদ সব সিদ্ধান্ত নেবে। একদিক থেকে আমি বলবো গণতন্ত্রের পথে যাত্রা আমাদের শুরু হলো না বাধাগ্রস্ত হলো, এটা বোঝা যাবে পরে সংসদ কিভাবে ফাংশন করে। এখন কিন্তু সংসদের উপরে সব চলে গেল। সংসদ সর্বময় ক্ষমতার অধিকারী। আগে যে বাইন্ডিং আমি বললাম, যেটা শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনী, পঞ্চম সংশোধনী যেগুলো করে গেছিল, সেগুলো তো সব বাতিল করে দিল, সেগুলো নাই এখন। অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে গণভোট, এটা সংবিধানে ইনক্লুড হলো। তারপরে 7 ক খতে দেওয়া ছিল যে রাষ্ট্রদ্রোহী, যে ওইগুলোতে যেসব মৌলিক বিষয়গুলো ঢুকায় দেওয়া হয়েছিল, যে এগুলো যদি হাত দেওয়া হয়, চেঞ্জ করা হয়, তাহলে রাষ্ট্রদ্রোহী অপরাধে বিচার হবে তাদের। এখন ওগুলো চেঞ্জ করার ক্ষমতা সুপ্রিম কোর্ট দিয়ে দিল। সুপ্রিম কোর্ট হাইয়েস্ট বডি, যখন তারা বলে দিল এটা সংবিধানের সাথে, সংবিধানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক, সুতরাং এগুলো বাদ। যখন বলে দিছে
তখন এটা সংবিধান, এখন সংসদ সর্বময় অধিকার হলো, এখন সংবিধান যা করে তাই হবে, এইটি আমার বক্তব্য। জি, আপনি মানে পুরোটা বললেন, শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না, এর সাথে আরো যা যা ছিল। হ্যাঁ। আমি গোলাম মওলা রনি, আপনার সেই অস্বস্তি হয়েছিল কিনা সেটা শুনে আমি একটু যে 7-এর ক, খ, 42-এর 2 এই অনুচ্ছেদগুলো সম্পর্কে একটু শুনবো আপনার কাছে। প্রথমত যে সেদিন যখন এই জিনিসটা বাতিল করা হয়েছিল, মোরলেস আমি পার্সোনালি খুব অস্বস্তিতে ছিলাম, কিন্তু পার্লামেন্টের ফর্ম গভর্নমেন্ট আসলে আমাদের কিছু করার ছিল না। তো তারপরেও আমার যতটুকু মনে পড়ে, রাশেদ খান মেনন সাহেব তিনি বাইরে গিয়ে মুখ কালো করে বসেছিলেন, স্বাক্ষর করতে চাননি। তো আমিও তার পাশে বসছিলাম। পরে দেখা গেল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে তাকে অনুরোধ করলেন স্বাক্ষর করার জন্য। তারপর শেষে বললেন সেই অনুযায়ী এই কাজগুলো হলো, এতটুকু পর্যন্ত। কিন্তু ঠিক এই জিনিসটা করার পরে সংসদের বেশিরভাগ সংসদ সদস্য অন্তঃস্থল থেকে কিন্তু এটা সমর্থন করেনি, কিন্তু দলীয় প্রধানের ইচ্ছা এবং যাকে বলে তার হুকুম বা তার ডিজায়ারের বাইরে সেখানে কি 70 অনুচ্ছেদ আবার খুব কাজ করছিল তখন, এরকম ব্যাপার? ওইরকম মূল ব্যাপার 70 অনুচ্ছেদ অনেক পরের ব্যাপার। মূল ব্যাপারটা হলো যে আমাদের দেশের যে দলীয় রাজনীতি, সেখানে দলীয় প্রধানের বাইরে, দলের প্রোটোকলের বাইরে যাওয়ার সুযোগ একেবারেই থাকে না। ক্ষেত্র বিশেষে যেমন অতীতে ব্যারিস্টার মঈনুল সাহেব বের হয়ে গেছিলেন, এম এ উসমানী সাহেব বাকশালীর বিরুদ্ধে বের হয়ে গিয়েছিলেন, ওটা একটা ইতিহাস। তো কিন্তু যারা বিভিন্ন সময় বড় কোনো দলের কোনো অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে বা কোনো নীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, একদিন দুদিন জনগণ মানে তাদেরকে খুব তালি দিয়েছে, এরপর কিন্তু জনগণ আর তাদের সঙ্গে থাকেনি। ফলে ঘুরে ফিরে কিন্তু সবাইকে এই দুটো দলের কাছে আবার আত্মসমর্পণ করতে হয়েছে, অথবা নীরবে নিভৃতে এই দলের বাইরে গিয়ে তাদের সব কিছু হারাতে হয়েছে। তো সেই কারণে এরকম একটা বিধিবিধান জারি হলেও অনেকে আক্ষেপ করেছে, কষ্ট পেয়েছে, কিন্তু তারা মানতে বাধ্য হয়েছে বা করতে বাধ্য হয়েছে। বোঝার চেষ্টা করুন যে প্রত্যেকটা রাজনৈতিক দলে মূলত যারা মাঠের খেলোয়াড়, তারা সবাই একটা প্রতিযোগিতা চায়, একটা সুন্দর প্রতিযোগিতা চায়। যারা পাশ করে আসে, আমরা যেমন 2009 সালে, আমরা 8 সালে আমি পাশ করে আসছি, একটা সত্যিকার অর্থে প্রতিযোগিতা ছিল, মারাত্মক প্রতিযোগিতা ছিল, ওর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। কিন্তু 14 সনে, 18 সনে, 24-এ যারা সংসদ সদস্য হয়েছেন, তারা সেই আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন, এবং তারা সে বঞ্চিত হয়ে তারা যে খুব খুশি হয়েছে, নট লাইক দ্যাট। রাস্তাতে গিয়েছে, মানুষ তাদেরকে আজে বাজে কথা বলেছে, বিনা ভোটের এমপি, রাতের ভোটের এমপি, ভোট চোর, এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু অহরহ হচ্ছে। কিন্তু 91 সনে যারা সংসদ সদস্য হয়েছেন, 96-তে হয়েছেন, 2001-এ হয়েছেন, 2008-এ হয়েছেন, এই পার্লামেন্টগুলোর যারা সংসদ সদস্য আছেন, এখনও কিন্তু সমাজে তারা বুক ফুলিয়ে চলেন। তো কাজেই আগামীতে এরকম একটা পরিবেশ এই বিলের মাধ্যমে, এই যাকে বলা হয় সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে, এটা আবার প্রতিফলিত হবে, মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। এজ এ ভোটার হিসেবে, সাধারণ মানুষ হিসেবে এটা আমার কাছে ভালো লাগছে। জি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসাতে ভালো লেগেছে, এটা আপনি স্পষ্ট করেন। সেদিন অস্বস্তি হয়েছিল সেই 2011 30 জুন, সেটা আপনি স্পষ্ট করলেন। কিন্তু আদালতের ব্যাপারে, আদালতের রায় বা যেটা হাইকোর্টের রায়, পরবর্তীতে এখন সুপ্রিম কোর্ট আবার সেই রায় বহাল রাখা, সেই বিষয়ে আমরা বোধহয় আর আলোচনাটা করতে চাই না, কারণ এটা আদালতের বিষয়। কিন্তু আলোচনা আরও রয়েছে, সেগুলো আমি বিরতি থেকে ফিরে এসে করতে চাই, কারণ সংসদের সংখ্যাগরিষ্ঠতা এবং সেখানে আসলে ইচ্ছা, আন্তরিকতার যে প্রতিফলন, সেই জায়গায় নিঃসন্দেহে কথা বলা যেতেই পারে। আমি শুনবো আপনাদের বিশ্লেষণ। আমি এম এ আজিজ আপনার কাছে আসি এবং সেই জায়গায় একটু আলাপটা করতেই চাই। 96 সালে তীব্র আন্দোলন, মানে 95 থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, সেটা 96 সালে আন্দোলন হয়ে এবং পরবর্তীতে বিএনপি সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদের মাধ্যমেই এটা নিয়ে আসে। আওয়ামী লীগের দাবি ছিল, আবার পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে 2011 সালে যেটা একদম সেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা বাতিল করে দেয়া হয়, সেটাও আওয়ামী লীগেরই সদিচ্ছা ছিল। সদিচ্ছার এত পরিবর্তন আসলে রাজনীতিবিদদের ক্ষেত্রে কেন হয়, নাকি এটা রাজনীতিতে আসলে হয়েই থাকে, হওয়াই উচিত? দেখেন, ওটা 15ই ফেব্রুয়ারি নির্বাচন হিসেবে পরিচিত। জামাত এবং আওয়ামী লীগ মিলে তত্ত্বাবধায়ক সরকার, ওই সরকারের ওইটার দাবিতে, বাতিলের দাবিতে আন্দোলন করে, 174 দিন হরতাল করে, আমার খেয়াল আছে পরিষ্কার। তখন 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়, 10 দিনের নোটিশে নির্বাচন হয়, সংসদ বসে, সেই সংসদ তত্ত্বাবধায়ক সরকার ইয়ে করে
প্রেসিডেন্ট সিস্টেম বাতিল করে পার্লামেন্টারি সিস্টেম করে এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। হ্যাঁ, আপনি বলেন ওই নির্বাচনটা কিন্তু যদি সংবিধান অনুযায়ী দেখেন তাহলে বৈধ না, নোটিশ পিরিয়ড তো লাগবে, হঠাৎ করে দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, অর্থাৎ রাজনৈতিক দলের পক্ষে গেছে তো ওটা ভালো, ওটা রাইট, সৎ, ওটা ঠিক। বিপক্ষে গেলেই রাইট। ধরেন তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ করলো, আমি তো নিউজটা পড়লাম, সেখানে তত্ত্বাবধায়ক সরকার গঠনটা হবে কিভাবে সেটা তো মডেল লিস্টে ঠিক করে দেওয়া নাই। তাহলে এখন যদি সংসদের উপরে ছেড়ে দেন, সংসদে একটি দল মেজরিটি, 2/3 মেজরিটি, তাহলে তাদেরটাই ডিসিশনই প্রিভেইল করবে। এখন তারা যেভাবে চাইবে, ধরেন আগের যে সিস্টেমে হয়েছে সেই সিস্টেমে নাও হতে পারে। হয়তো আগে একটা সিস্টেম ছিল না, ইমিডিয়েট পাস্ট প্রধান বিচারপতি হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এখন ধরেন সেটা থাকলো না, সেটা নিয়েও আন্দোলন সংগ্রাম হয়েছে, অ্যাভয়েড করলো। এখন ধরেন রনি বাইরে বা আমারে বা আপনারে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বা যে কাউকে বানাইতে পারে, এরকম একটা যে সংসদ সিদ্ধান্ত নিলে যে কাউকে বানাইতে পারে। ধরেন ক্যাপাবল লোক পড়লো না, অ্যাকসেপ্টেবল লোক হলো না, এই সমস্যাটা থাকবে। সুতরাং আমি বলবো যে সরকারি প্রতিষ্ঠানগুলো যেসব জায়গায় আপনার এখন বিরোধী দল সরকারি দলের ভিতরে যেখানে বাহাস আছে, বিতর্ক আছে, সেই জিনিসগুলো কিন্তু সব সংসদের হাতে ছেড়ে দেওয়া হলো। তাহলে যেটা আমি বলবো, সালাউদ্দিন সাহেব স্পোকসম্যান ছিল, সালাউদ্দিন আহমেদ, তিনি যেভাবে বললেন ব্যাপারগুলো সেভাবে ঘটবে। এখন সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করবে। এখন দেশটা কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি গণতান্ত্রিক হবে না কিভাবে নিয়োগ টিয়োগ হবে, কি সিস্টেমে হবে, এইটা আমি বলবো যে এই রায়গুলো ভিতরে যদি দেশে আমরা গণতন্ত্রের একটা ইলেকশনের মাধ্যমে সরকার আসছে, আমরা গণতান্ত্রিক পথে, কারণ অভ্যুত্থানে তো শেষ দাবি ছিল ফেসিবাদের বিলোপ চাই। মানবিক বাংলাদেশ নাইবে বললাম, 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আমরা তো দেশ রাজনৈতিক সূচকে পিছাইছি, এটা গোছাইতে সময় লাগবে। কিন্তু অন্তত গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, এটা যদি করতে চান তাহলে রাষ্ট্র প্রতিষ্ঠান তো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে হবে। অর্থাৎ রাজনৈতিক সরকারের রাজনৈতিক ইন্টারফারেন্সটা কমতে হবে। তো সেটা তো এখানে সমাধান আসলো না, সমাধানটা সবটাই সংসদের উপরে ছেড়ে দেওয়া হলো। এখন সংসদের সমাধান হচ্ছে চার্লি এম এ আজিজ, ভয় পাওয়ার কি অনেক বেশি কারণ রয়েছে কিনা? কারণ সামনে তো অনেক অনেক বড় একটা উদাহরণ থেকে গেল, মেজরিটি হলেই তারা তাদের ইচ্ছা মতো সবকিছু করতে পারবে, কিন্তু করতে পারলে সেটা অন্যদের বা বিরোধী দল বা সাধারণ মানুষ সবটা মেনে নিবে, এইটা ভাবা অনেক বেশি মানে একেবারে যৌক্তিক কিনা? এটা অন্য ব্যাপার। ধরেন যদি প্রধানমন্ত্রী রয়েছে না, ধরেন প্রধানমন্ত্রী যদি পরামর্শ দেয়, রাষ্ট্রপতি পুরা জেলখানা খালি করে দিতে পারে, সব মাফ করে দিতে পারে। হ্যাঁ, তাই বলে কি দেয়? দেয় না, তা দেয় না। এই জন্যে আমি বলবো যে সংসদ আছে, আমার কথা হলো এই সংসদে মেজরিটি একটা দল আছে, নিরঙ্কুশ মেজরিটি। সুতরাং তাই দলের উপরে নির্ভর করবে। এখন দেশটা, আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা কেমন হবে, কোন দিকে যাবে, পুরোটা চেক অ্যান্ড ব্যালেন্সটা রইল না, পুরোপুরি সরকারের ইচ্ছার মতো। মানে ভারসাম্যের জায়গাটা আপনি বলছেন যে সেইটা আসলে যেভাবে হওয়ার কথা ছিল বা আমাদের প্রত্যাশা ছিল সেইটা থাকলো না, আপনি বলছেন। গোলাম মাওলা রনি, আপনাকেও একটু শুনে নেই। তাহলে সত্যিই কি সেই ভারসাম্য বিনষ্ট হলো, কিংবা ভারসাম্য বিনষ্ট হলে একদম সেই ইচ্ছাটা তারা প্রকাশ করবে তাদের মতো করে, বা যদি বলি স্বেচ্ছাচারিতা দেখাবে, সেটার কি সম্ভাবনা রয়েছে? মূল ব্যাপার হলো যে আমাদের দেশের যে কৃষ্টি এবং কালচার, বারে বারে আমরা একই ভুল করি, এবং বিরোধী দলে গেলে আমরা এক ভাষায় কথা বলি, সরকারি দলে গেলে এক ভাষায় কথা বলি। আজিজ ভাই ঠিকই বলেছেন, যখন এটা শুধুমাত্র তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে রিভাইভ করা হয়েছে, এটার কাঠামো কী হবে, কারা কারা থাকবে, কোন কোন প্রক্রিয়াতে থাকবে, এটা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি শেষ পর্যন্ত সংসদের কাছে আসে, তাহলে পুরো জিনিসটি মূলত নির্ভর করবে বিএনপির যারা লোকজন আছে তাদের উদারতা এবং তাদের শিক্ষা দীক্ষা, মন মানসিকতা, অথবা তাদের সংকীর্ণ মন মানসিকতা, এর উপরে। যদি আমরা অতীতে দুটো দলকে দেখি, বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলকে দেখি, তারা তাদের উপর যে জাতি বিশ্বাস স্থাপন করেছিল, আস্থা স্থাপন করেছিল, সেটা তারা সেই দায়িত্ব সময় মতো পালন করেনি এবং সবসময় তারা ওভার কনফিডেন্ট। এখন যেমন বিএনপির যারা লোকজন আছে তাদের আচার আচরণ দেখে মনে হয় যে
17 বছরের আসলে মানে তাদের জীবনে যে বিপদ ছিল, এটা 17 বছরের তারা বিপদে ছিল, এটা তাদের আচরণ দেখে মনে হয় না। মনে হয় যে ঠিক 17 বছর তারা একটা খুব ভালো পজিশনে ছিলেন, এবং এই সময়টাতে তারা যে আসছেন, এটা তাদের পরিশ্রম, মেধা, যোগ্যতা এবং জনগণের ভালোবাসায় আসছেন, এবং দে হ্যাভ হিউজ অথরিটি, তাদের যথেষ্ট অথরিটি আছে। তো এরকম যদি মন মানসিকতা হয়, তাহলে আপনি চিন্তা করেন ইতিপূর্বে যখন এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে 111-এর আগে, যেটা বিচারপতি কে এম হাসানের বয়সটা বাড়ানো নিয়ে যে গন্ডগোলটা হলো, জি, ওই সময়টাতে পার্লামেন্টটা ছিল খুবই একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট। রাজপথে তখন আওয়ামী লীগ যথেষ্ট শক্তিশালী, পার্লামেন্টও যথেষ্ট শক্তিশালী। তো তখন যদি একটি দুষ্ট বুদ্ধি তাদেরকে এতটা প্রভাবিত করতে পারে, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং সংসদে জামাত, এনসিপির মতো রাজনৈতিক দল যারা কখনোই বিএনপির সঙ্গে সংঘর্ষে যাবে না, কখনোই বিএনপির সঙ্গে কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্টে যাবে না, তো সেই ক্ষেত্রে এটার যে ফরমেশনটা, সেই ফরমেশনটা কেমন হয় না হওয়া পর্যন্ত এখন পর্যন্ত বলা যাচ্ছে না। কিন্তু আমাদের অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যদি তাই হয় পুনরায়, তাহলে এখানে আশাবাদী না হয়ে আরও হতাশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। আপনি যে রসায়নের যদি বলি হিসেব নিকেশ থেকে বললেন যে বিরোধী দল হিসেবে জামাত বা এনসিপি বিএনপির সাথে সেই কোনো ধরনের সংঘর্ষে যাবে না, কিন্তু আসলে সেটা গঠিত হলে সংঘর্ষে যাবে কিনা, সেখানে আলোচনা থাকতে পারে কিনা, একেবারে সবকিছু যদি সেটা তাদের বিরুদ্ধে যায়, কারণ তারা তো দিনে দিনে ভাবতে পারে যে আমরা আরো বেশি আসন পাবো বা আমরা এক সময় সরকার গঠন করব, সেক্ষেত্রে কি হবে সেটা আমি আজিজ আপনাকে শুনি এই পর্যায়ে, এবং সেখানে অনুধাবনের জায়গাটা থেকে আসলে বিএনপিও কতটা ভাববে। আবার যেটা গোলাম মাওলা রনি বলছিলেন যে কোনোভাবে সংঘর্ষে যাবে না জামায়াত বা এনসিপি, কিন্তু যদি আওয়ামী লীগ মাঠে না থাকে, দিনে দিনে তো স্বপ্ন বৃদ্ধি করতে পারে, এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আসলে তাদের তো এটা মনেও হতে পারে যে আমাদেরও জেতার সম্ভাবনা রয়েছে। তখন যদি সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপি তাদের মতো করে সাজায়, সেটা কি খুব মেনে নিবে? না, সেটা আমার বক্তব্য হচ্ছে ভিন্ন। এখানে যে ব্রিফিংটা দিছে সেটা কিন্তু ব্যারিস্টার শিশির মনির, আপনাকে কনভিন্স করার জন্য আমি বলছি। শিশির মনির তিনি ওখানে অ্যাডভোকেট ছিলেন, জি। তার ব্রিফিংটাই আমি বলছি। সুতরাং এখন এটা সর্বোচ্চ আদালতের রায়। আপনি যদি এই আদালতের রায়কে উপেক্ষা করে কোনো আন্দোলন বা কোনো কমেন্ট করেন বা না মানেন, তাহলে আপনি কন্টেম্প হবেন। তো না না, এটা তো সবাইকে মেনে নিতেই হবে আদালতের রায়। হ্যাঁ। আমি বলেছি তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, সেই গঠনের জায়গাটা একদম বিএনপি তার ইচ্ছা মতো করেই কি করতে পারবে কিনা, না, মেজরিটির না কারণে। তা না, অন্তত পক্ষে একটা স্কোপ থাকবে। ধরেন সংসদে অলরেডি প্রস্তাব দেওয়া আছে যে সংসদীয় কমিটি করবে, সরকারি দলের থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে বিরোধী দলের জামাতের আমির বলছে ঠিক আছে করেন, কিন্তু 50-50 রাখেন। আমি মনে করি এটা অযৌক্তিক দাবি। একটি দল 2/3 মেজরিটি, অপোজিশন থেকে 80টা সিট, তার সমান সমান রাখবে কেন? অনুপাতেই রাখবে। জি। অবশ্যই বলা হয়েছিল 10 জনের 12 জনের কমিটি, বোধহয় 7-5 এরকম প্রস্তাব, এরকম একটা প্রস্তাব ছিল। তো তাদের ধারণা ছিল যে মেজরিটি হলে একদিকে ডিসিশন নিয়ে যাবে, মাইনরিটি ডিসিশন কাজ করবে না, এই জন্যই আপত্তি করেছিল। তারা রাস্তাঘাটে স্লোগান দিছে। এখন যেহেতু সংসদীয় কমিটিতে অফার দিবে, ওপেন অফার দেওয়ার পরে যদি তারা না মানে, ধরেন জামাত ইসলাম মানল না, এখন কোর্টের রায় তো বলে নাই যে এতজনের কমিটি হবে, সংসদে এতজনের কমিটি হবে, তা তো বলা নাই। জি। এখন কমিটি সরকারি দলে এটা ন্যায্য তো, যে বিরোধী যে সরকারি দল অনেক সিট পাইছে তারা তো বেশি থাকবেই, বিরোধী দল কম সিট থাকবে, তাদের ভিতরে আলোচনা করবে। হয়তো তারা এইটাকে, তারা যখন দেখা যাবে যে ধরেন 7-5 কমিটি হলো, 12 জন, 5 জন বিরোধী দল থেকে, 7 জন সরকারি দল থেকে, সেখানে 5 জনের কারণে তাদের প্রস্তাব হয়তো পাশ হলো না, তারা হয়তো বক্তৃতা মিটিংয়ে বলতে পারবে, কিন্তু এটা নিয়ে তো কোর্টকে অ্যাকিউজ করা যাবে না। এবং এটা নিয়ে যদি আন্দোলন সংবাদ তাফালিং করে, তাহলে কন্টেম্পট হবে। আপনাকে আলোচনার মধ্যে দিয়ে অর্থাৎ সংসদের সিদ্ধান্তেই হতে হবে। আপনারা যেমন বিএনপি বরাবর বলার চেষ্টা করছে যে এই যে জুলাই জাতীয় সনদ, এইটা আপনার সংসদে পাশ করে, যেহেতু নোট অফ ডিসেন্ট আছে, সংসদে পাশ করে প্রয়োজনে গণভোট দিবে। আগে তো ছিল ওই রকমই, যে সংসদে একটা কোনো কিছু প্রস্তাব হলে তারপরে যদি এটা মেজর ইস্যু হয়, জি। তাহলে এটাকে গণভোটে দেওয়া হয়।
ওইরকমই একটা সিস্টেম হয়তো হতে পারে, ওই জায়গায় যাবে। কিন্তু এখন আমার বক্তব্য হচ্ছে, যেহেতু সরকারি দল, আমি বলবো সংসদ ক্ষমতাশালী করা মানেই সরকারি দলের উপরে দায়িত্ব দেওয়া। এখন সরকারি দলের উপরে রেসপন্সিবিলিটি বেড়ে গেল, দেশে একটা অভ্যুত্থান ঘটেছে, এখন দেশটা গণতন্ত্রের পথে হাঁটবে কি হাঁটবে না, এটা ধরেন সরকার হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল, কিন্তু দৈনিক ঘুমানোর আগে মনে হয়েছে আগামীকালকে এই সরকার পড়ে যাবে, তারপর 9 বছর ছিল, থাকতে পারে। কিন্তু আমার কথা হলো যে পিপলস পারসেপশনটা একটা আছে। এখন ধরেন সরকারের উপরে সব দায় দায়িত্ব কোর্ট দিয়ে দিল, এবং আমরাও বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি সংসদ নেতা, তার উপরে আমাদের আস্থা আছে, আছে দেশটা যাতে দেশের যত রকম সমস্যা আছে সমস্যাগুলো যাতে নীতিগতভাবে নৈতিকভাবে, যেমন সংসদের সব পলিসি নির্ধারণের সব কিছু দায়িত্ব দিয়ে দিছে। সুতরাং আমার মনে হয় সংসদ সরকারের উপরে দায়িত্ব পড়লো। কোনো জিনিস যদি জনগণের পারসেপশনে মনে হয় এটা খারাপ হয়েছে, তাহলে নেক্সট ভোটে উইন করবে না, ব্যাপারটা তো এইটাই দাঁড়াবে। এই আর কি। গোলাম মোল্লা রনি, একদম শেষের দিকে রয়েছে আমাদের আজকের আয়োজনের। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখন যেহেতু সেই সংসদের উপরই সবকিছু গেল এবং সেখানে 2/3 মেজরিটি হচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি, এই যে জুলাই চার্টার বা এই সমস্ত জায়গায় সংস্কার নিয়ে অনেক আলাপ ছিল, কি হবে সেই জায়গাটায়? মূলত হয় কি, বিএনপি এবং জামাতের মধ্যে যে রসায়নটা কি আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এদের মধ্যে কি সমঝোতা, তলে তলে সম্পর্ক, কোনো গুপ্ত সম্পর্ক, না কি এই যে আমরা রাজপথে যে সমস্ত বিএনপি বিরোধী কথাবার্তা শুনি জামাতের লোকদের পেছনে, এটার বাস্তব ভিত্তি আছে। তো যার জন্য কি হলো, ওই পার্লামেন্টের মধ্যে যদি আপনি মেজরিটি ধরেন, তো মেজরিটির দিক থেকে আসলে বিএনপির সঙ্গে তো জামাত পারবে না। সাইকোলজি ধরেন, সাইকোলজিকের ক্ষেত্রে জামাত এখনো মনে করে বিএনপি বিগ পার্টি, বিএনপি মনে করে জামাত কোনো রাজনৈতিক দলই না, একটা সময় তাদের অনুগত ছিল। তো তারা যখন কোনো একটা আলোচনায় পাশাপাশি বসবে, সেখানে তেমন ভালো কিছু হবে বিএনপিকে বাদ দিয়ে সেটা আশা করা যায় না। বিকজ ধরুন আগামী 1-2 বছরের মধ্যে জামাত রাতারাতি এই আমিরই থাকবে, নতুন কোনো আমির হবে না। এই যারা যে মুখগুলো দেখছি, এখন আপনি তাকিয়ে দেখুন বিএনপি যে সমস্ত লোকজন আছেন, নেতৃবৃন্দ আছেন, জামাতে যে সকল নেতৃবৃন্দ আছেন, তারা সামাজিকভাবে রাজনৈতিকভাবে যদি কাছাকাছি বসেন, তাহলে তাদের মস্তিষ্ক থেকে আসলে কি বের হতে পারে, কী ধরনের কথা, কী ধরনের চিন্তা, এটা কিন্তু আমরা বুঝে গেছি আলটিমেটলি। 2 নম্বর হলো যে এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে যাদেরকে নিয়োগ দিবেন না, কারণ তারা তো আমাদের এই সমাজেরই মানুষ। এই সমাজের মানুষ কারা কারা আসতে পারে তাদেরকে আমরা মোটামুটি বুঝে গেছি যে এই সমস্ত মানুষগুলো আসতে পারে। এখন মূল ব্যাপার হলো আমাদের তো আগে জাতি গঠন করতে হবে, ভালো মানুষ তৈরি করতে হবে, স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর মতো সেই ধরনের ব্যাকবোন থাকতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যাকে বলা হয় ওনার ক্যাবিনেটে ছিলেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাবিনেট, সবচেয়ে শিক্ষিত মানুষগুলো দীর্ঘদিন ধরে আমাদের সমাজে আসা জায়গা নিয়ে, সেই মানুষগুলো তো মারাত্মকভাবে ফেল করেছে। তো কাজী ইতিপূর্বে অতীতকালে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারে যারাই আসছেন খুব স্বল্প পরিসরে ছোট্ট একটা ক্যাবিনেট যে সফলতা দেখিয়েছেন, এখনকার প্রেক্ষাপটটা আসলে এত সহজ হবে না। এখন আইন না মানা, মানুষের সাথে বেয়াদবি করা, তারপর শেষে যে কোনো প্রশাসনকে চ্যালেঞ্জ জানানো, এটা একেবারে স্কুলগামী ছেলে মেয়েদের মধ্যে চলে আসছে। এখন দেখেন একজন শিক্ষামন্ত্রীকে 6-7 ছেলেরা মেয়েরা খুব ট্রল করছে, গালাগালি করছে, তাকে উল্টাপাল্টা কথা বলছে, যেগুলো আমরা কল্পনাই করতে পারতাম না। আমরা তো ছোটবেলায় একজন থানার এডুকেশন অফিসার আসলেই আমাদের টিচাররা পর্যন্ত ভয়ে কাঁপাকাঁপি করতেন, আর এখন বাচ্চারা শিক্ষামন্ত্রীকে করছে। সেক্ষেত্রে আসলে তাহলে অনুধাবনের জায়গাটারও শক্ত হলেও এই অর্থে যে বাধ্য তো করা হচ্ছে, যে কেউ যদি অনুধাবন নাও করে বাধ্য করা হচ্ছে, একটা ভয় রয়েছে। শেষ করবো আয়োজন, আপনি 30 সেকেন্ডে কিছু বলবেন কিনা? না, দেখেন এরপরেও আছে, ধরেন অক্টোবরের দিকে স্থানীয় সরকার নির্বাচন হবে, তাহলে কে ইলেকশন করতে পারবে, কোন ধরনের লোক ইলেকশন করতে পারবে, ট্রাইব্যুনাল তো বলে দিছে, যেটা ইন্ডিকেশন দিয়ে দিছে যে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হবে। তাহলে ইলেকশনে আবার বলাও আছে যে যারা নির্দোষ, যারা কোনো সমস্যা নাই, তারা নির্বাচন করতে পারবে ধরেন। কিন্তু আমরা তো স্থানীয় নির্বাচনে সবাইকে চেনে কে কোন দলের সমর্থক। এখন তাহলে ওখানে দলীয় ব্যানার না থাকলেও তো সবাই চেনে। সুতরাং আমি বলবো যে এখানে কিন্তু যেমন ইলেকশন কমিশন বলছে আপনার এনআইডি চেঞ্জ করবে, কারণ ছবি বোঝা যায় না, অমুকটা তমকটা, কিন্তু নাম বদলাবে না, বয়স বদলাবে না, এটা বলছে।
তো চেঞ্জ করবে, তাহলে ওখানে আরপিওতে একটা জায়গায় সংশোধন করা উচিত, আরপিওতে লেখা উচিত যে কি কি কারণে ইলেকশন করতে পারবে না আর কি কি কারণে করতে পারবে। যদি এটা ক্লিয়ার হয় এবং এটা যদি সংসদ এন্ডোর্স করে তাহলে ইলেকশনটা পিসফুলি হবে, নাহলে ওটাও তো ধরেন সংসদ যা করে তাই হয়ে যাবে। যেহেতু এই আলোচনাগুলো উঠে আসছে প্রতি মুহূর্তে আলোচনার টেবিলে, সেক্ষেত্রে এটা নিয়েও হয়তো কোনো ধরনের সিদ্ধান্ত আসতেও পারে, আমরা সেই অপেক্ষায় থাকলাম।